এইচএসসি ইংলিশ পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্স এটা নিয়ে অনেকেই কিন্তু বেশ চিন্তায় থাকে। তবে একদমই ভয় পাওয়ার কিছু নেই। সত্যি বলতে এই টপিকটা ভালো করার জন্য মুখস্থ করার কোনো দরকারই পড়ে না। দরকার শুধু কয়েকটা সহজ কৌশল জানার। তো চলুন আজ আমরা সেই কৌশলগুলোই একদম সহজে শিখে ফেলি। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে সবচেয়ে বড় যে চিন্তাটা কাজ করে তা হলো, আরে এক একজনের উত্তর তো এক এক রকম, তাহলে কোনটা ঠিক? মনে হতেই পারে যে একটা শূন্যস্থানের জন্য তো হাজারটা উত্তর সম্ভব। হ্যাঁ, কথাটা একদিক দিয়ে ঠিক, কিন্তু এর মধ্যেই একটা খুব মজার ব্যাপার লুকিয়ে আছে। আর সেই আসল রহস্যটা কিন্তু শব্দে না, বরং বাক্যের গঠনে। মানে একটা শূন্যস্থান পূরণ করার পর যে বাক্যটা তৈরি হলো, সেটা হয়তো আরেকজনের থেকে আলাদা শোনাবে, কিন্তু দুটো বাক্যই যে গ্রামারের নিয়মটা মেনে তৈরি হয়েছে, সেই প্যাটার্ন বা ধাঁচটা কিন্তু একই। আমাদের মূল লক্ষ্য হবে এই প্যাটার্নগুলোকে চিনে ফেলা। শব্দ নিয়ে ভাবাটা পরের কাজ। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক আমাদের প্রথম টুলকিট দিয়ে। এই অংশে আমরা দেখব কিভাবে দুটো একদম বিপরীত বা উল্টো ধারণাকে একটা বাক্যে সুন্দর করে জুড়ে দেওয়া যায়। শুরুতেই আসছে দো আর অলদো। এই দুটো শব্দ আমরা কখন ব্যবহার করি? যখন একটা বাক্যে দুটো বিপরীতধর্মী কথা বলতে হয়। ধরুন এমন কিছু বলতে চাইছি যে যদিও ব্যাপারটা এমন, তবুও কিন্তু অন্যরকম কিছু একটা ঘটেছে। মানে একটা তথ্যের পাশে আরেকটা তথ্য, যা শুনলে একটু অবাক লাগতে পারে। এই উদাহরণটা দেখুন, কি পরিষ্কারভাবে বিষয়টা বোঝানো হয়েছে। একদিকে বলা হচ্ছে বাংলাদেশ একটা ছোট দেশ, আবার আরেকদিকে বলা হচ্ছে এখানে অনেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। দুটো ধারণা কিন্তু একদম বিপরীত, তাই না? আর এই থ্রো শব্দটা এই দুটো বিপরীত ধারণাকে কি সুন্দরভাবে এক করে দিল। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখি। এখানে প্রায় একই অর্থ, কিন্তু আমরা দুইভাবে প্রকাশ করছি। প্রথমটায় দ্য ম্যান ওয়াজ টু উইক টু ওয়াক। এখানে টু উইক মানে এতটাই দুর্বল যে হাঁটা সম্ভব না। খেয়াল করুন, নট শব্দটা নেই, কিন্তু অর্থটা না বোধক। আর দ্বিতীয়টায় দ্য ম্যান ওয়াজ সো উইক দ্যাট হি কুডন্ট ওয়াক। এখানে সো উইক হলো কারণ, আর তার ফলাফল হলো হি কুডন্ট ওয়াক। মানে সো দ্যাট কারণ আর ফলাফলকে স্পষ্ট করে দেয়। এই সো দ্যাট ব্যবহারের সময় একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হবে, আর সেটা হলো টেন্স। নিয়মটা একদম সোজা। বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, মানে অ্যাম, ইজ, আর থাকে, তাহলে পরের অংশে হবে কান্ট। আর প্রথম অংশ পাস্ট টেন্সে থাকলে, মানে ওয়াজ ওয়ের থাকলে, পরের অংশে হবে কুডন্ট। এই ছোট্ট নিয়মটা মনে রাখলেই দেখবেন অনেক ভুল এমনিতেই এড়ানো যাচ্ছে। চমৎকার! আমরা বৈপরীত্যের নিয়মগুলো দেখে নিলাম। এবার আমাদের টুলকিটের পরের অংশে যাই। এবার আমরা শিখব কিভাবে কোনো একটা কাজের পেছনের উদ্দেশ্য বা কারণকে বাক্যের মধ্যে তুলে ধরতে হয়। কোনো একটা কাজ কেন করা হচ্ছে, এই উদ্দেশ্যটা পরিষ্কার করার জন্যই আমরা ব্যবহার করি সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট। দুটোই প্রায় একই রকম। এর বাংলা করলে দাঁড়ায় যাতে করে। যেমন আমরা পড়াশোনা করি যাতে করে ভালো ফল করতে পারি। আগের নিয়মটার মতোই এখানেও কিন্তু টেন্স মেলানোর একটা ব্যাপার আছে। বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে সো দ্যাটের পরের অংশে আমরা ক্যান বা মে ব্যবহার করব। আর প্রথম অংশ যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে পরের অংশে বসবে কুড বা মাইট। দেখুন, নিয়মটা কিন্তু বেশ সোজা। লেস্ট শব্দটা একটু স্পেশাল আর বেশ মজারও। এটা ব্যবহার করা হয় একটা সতর্কবার্তা বা ভয় বোঝাতে। এর মানে অনেকটা এরকম, তাড়াতাড়ি করো নইলে ট্রেনটা মিস হয়ে যাবে। এই যে নইলে কিছু একটা হয়ে যাবে, এই ভয়টা বোঝাতেই লেস্ট ব্যবহার করা হয়। মানে কোনো একটা খারাপ পরিণতি এড়ানোর জন্য কিছু একটা করতে বলা হচ্ছে। এখানে একটা গোল্ডেন রুল আছে, যেটা একদমই ভোলা যাবে না। লেস্ট, আনলেস, আনটিল এই শব্দগুলোর মধ্যেই কিন্তু একটা না বা নেগেটিভ ভাব লুকিয়ে আছে। তাই এদের পরে ভুলেও কখনো নট যোগ করা যাবে না। করলে কি হবে? ডাবল নেগেটিভ হয়ে যাবে, যেটা গ্রামারের দিক থেকে একটা বড় ভুল। এটা খুবই কমন একটা ভুল, তাই সাবধানে থাকতে হবে। এই উদাহরণটা ভালো করে খেয়াল করুন। বলা হচ্ছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ভয়টা কিসের? ট্রেনটা মিস করার, তাই শুড মিস বলা হয়েছে। এখানে কিন্তু শুড নট মিস বলা হয়নি, কারণ ওই যে বললাম, লেস্ট শব্দটা নিজেই তো নেগেটিভ সতর্কবার্তাটা দিয়ে দিচ্ছে, তাই আলাদা করে নট বসানোর কোনো দরকারই নেই। বেশ, আমরা কারণ আর উদ্দেশ্য নিয়ে কথা বললাম।
এবার আসা যাক সময় বা টাইমের ব্যাপারে। আর সময়ের কথা বলতে গেলে সিন্স শব্দটার ব্যবহার জানাটা কিন্তু খুব জরুরি। একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে এর জন্য মাত্র 3টা সহজ প্যাটার্ন মনে রাখলেই কাজ হয়ে যাবে। এই টেবিলটা একবার দেখলেই সিন্সের পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে 3টা নিয়ম আছে। নিয়ম 1, বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে সিন্সের পরের অংশটা হবে পাস্ট ইনডেফিনিট। নিয়ম 2, প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। আর 3 নম্বর নিয়মটা সবচেয়ে সোজা। যদি বাক্যটাই সিন্স দিয়ে শুরু হয় কারণ বোঝানোর জন্য, তাহলে 2 অংশের টেন্স সাধারণত একই রকম থাকে। এই ছকটা মাথায় গেঁথে নিলেই সিন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো আমাদের টুলকিট তো প্রায় তৈরি। আমরা বেশ কয়েকটা দরকারি নিয়ম শিখে ফেলেছি। এখন প্রশ্ন হল, পরীক্ষার সময় এগুলো ব্যবহার করব কিভাবে? চলুন এবার আমরা একটা সহজ 3 ধাপের স্ট্র্যাটেজি দেখে নিই, যেটা যে কোনো কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করতে কাজে দেবে। কৌশলটা একদম সহজ। ধাপ 1, প্রশ্নটা পেয়েই আগে মূল কানেক্টর শব্দটা খুঁজে বের করতে হবে, যেমন অলদো, লেস্ট, সিন্স, সো দ্যাট, এইগুলো। ধাপ 2, শব্দটা চেনার সাথে সাথেই তার নিয়ন বা প্যাটার্নটা মনে করার চেষ্টা করতে হবে, যেটা আমরা একটু আগেই আলোচনা করলাম। আর সবশেষে ধাপ 3, শূন্যস্থান পূরণ করার পর পুরো বাক্যটা একবার পড়ে দেখতে হবে। দেখতে হবে যে বাক্যটার একটা যৌক্তিক অর্থ দাঁড়াচ্ছে কিনা এবং টেন্স ঠিক আছে কিনা। এই 3টে ধাপ ফলো করলেই কাজ শেষ। এর মানে কি দাঁড়ালো? আমরা কিন্তু একদম শুরুতে যে কথাটা বলেছিলাম সেখানেই ফিরে এলাম। আসল ব্যাপারটা শব্দ মুখস্থ করা নয়, আসল খেলাটা হলো প্যাটার্নটা বোঝা। এই নিয়মগুলো বা প্যাটার্নগুলো যদি একবার মাথায় ঢুকে যায়, তাহলে দেখবেন যে কোনো পরিস্থিতিতেই সঠিক বাক্য নিজে থেকেই তৈরি করা যাচ্ছে। একটা কথা মনে রাখা ভালো, এই নিয়মগুলো কিন্তু শুধু পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য না। এগুলো আসলে ইংরেজি বলা এবং লেখাকে আরও অনেক বেশি নির্ভুল আর আত্মবিশ্বাসী করে তোলার এক একটা টুল বা হাতিয়ার। তাই আসল প্রশ্নটা হলো, আমরা কি শুধু একটা শূন্যস্থান পূরণ করব, নাকি এই নিয়মগুলো কাজে লাগিয়ে সুন্দর বাক্য গঠন করে নিজেদের ভাষার দক্ষতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাব?